দুর্গাপূজা কমিটি পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করেছে তার বিশেষ অতিথি হল মহেন্দ্রনাথ রায় মহাশয়। আমাদের গর্ব যে এই বক্সিগঞ্জের মাটিতে উনি বসবাস করে গেছেন এবং ছোট থেকে বড় হয়েছেন এবং আমাদের এলাকা থেকে তিনি উঠে এসেছেন এবং তিনি উত্তরবঙ্গেও ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক ছিলেন এবং এখন তিনি আলিপুরদুয়ার ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে নিযুক্ত আছেন। আর বিশেষ কিছু বলবো না, এই বলে আমি শেষ করছিলাম। প্রফেসর ডক্টর মহেন্দ্রনাথ রায়, উপস্থিত অন্যান্য অতিথিরা, বক্সিগঞ্জ বলাঘাট সার্বজনীন দুর্গোৎসব কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং পদাধিকারী এবং উপস্থিত এই মহানবমীর সন্ধ্যায় আহত আপামর বক্সিগঞ্জবাসী তথা এলাকাবাসী প্রত্যেকেই অভিনন্দন। আজকে এই যে একটা সংগঠন অনুষ্ঠান করা হয়েছে, যেটাতে প্রধান বা বিশেষ অতিথি হিসাবে প্রফেসর ডক্টর মহেন্দ্রনাথ রায়, যিনি এই অতিমারির মধ্যেই নতুন যে বিশ্ববিদ্যালয় হয়েছে তার উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন। সরকার পশ্চিমবঙ্গ সরকার তার উপরে এই বিশাল দায়িত্ব ন্যস্ত করেছেন। তো এই অতিমারির মধ্যে আমাদের এই যে বক্সিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের সাধ্যমতো এই যে একটা অনুষ্ঠান করেছেন আর কি, তাতে বিশেষ ধন্যবাদ। এবং এই সমস্ত অনুষ্ঠান যত বেশি হবে তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা তরুণ প্রজন্ম তারাও অনুপ্রাণিত হবে। এবং এই প্রসঙ্গে আমি বলি, প্রফেসর ডক্টর মহেন্দ্রনাথ রায় সম্পর্কে আমরা যতটুকু জানি, মানে বেশি কিছু বললে সেটা মানে কোনো কিছু আমরা সেগুলো হয়তো জানি না। যারা শিক্ষা জগতের সাথে যুক্ত তারা হয়তো কিছুটা জানি। এবং তার যে গবেষণার কাজকর্ম, আমি যেহেতু একটু গবেষণার কাজ করি, সেই জন্য আমি তার বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যে লেখাগুলো, যেগুলো হচ্ছে মানে নামি দামি প্রকাশনী বিভিন্ন সংস্থায় যেগুলো প্রকাশিত হয়, সেগুলো পরে আমি যতটুকু মনে হয় যে এই কাজকর্মগুলো শুধুমাত্র বিজ্ঞানী গবেষণায় এক একটা মাইল ফলক। রাস্তায় যেমন আমাদের এক একটা মাইল ফলক থাকে, মাইলস্টোন, সেরকম এক একটা যেন একটা মাইল ফলক। আমি তার প্রত্যেকটা আমার কাজের সম্পর্কে আমি বলতে চাই। আমি সেটা করেছি একটা দৈনিক সংবাদপত্রে করেছি যে আমরা যে প্যাকেট জাতীয় যে খাবারগুলো খাই, সেই প্যাকেটের ভিতরে যে খাবারগুলো আছে তাদের স্বাদটা কিভাবে বজায় থাকবে। তো এই নিয়ে উনি বিশেষ গবেষণা করেছেন। উনি আর ভালো বলতে পারবেন আর কি, যে এই যে গবেষণামূলক কাজকর্ম সেগুলো হয়তো আমাদের ডাইরেক্টলি হয়তো আমাদের সরাসরিভাবে আমার হয়তো উপকৃত হচ্ছে না, কিন্তু যদি দীর্ঘমেয়াদী আমরা যদি চিন্তা ভাবনা করি সেগুলোর সুফল আমরা পাবোই। আমরা কি কোনোদিন ভাবতে পেরেছি যে একটা ছোট্ট মোবাইল কি করে স্মার্টফোন হয়ে যাবে? তো এটা নিশ্চয়ই বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন গবেষক তাদের নিরন্তর প্রচেষ্টার ফসল, তার ফসল কিন্তু আমরা উপভোগ করছি। সুতরাং এই যে বিজ্ঞান বিষয়ে যে বিভিন্ন ধরনের গবেষণা আছে, সেগুলো আমাদের কিন্তু কাজে লাগবেই, কখনো না কখনো কাজে লাগবে। হয় আজকে কাজে লাগবে, নতুন পরবর্তীতে কাজে লাগবে। তো উনি যে ওনার গবেষণার যে টিম, সে প্রচুর কাজকর্ম করছেন আর কি, আগামী দিনে আরো কাজকর্ম করবেন এই আশা রেখে। এবং ওনার ভবিষ্যৎ যে কর্মকাণ্ড, যে ইউনিভার্সিটির প্রচুর কর্মকাণ্ড থাকে, সেই কর্মকাণ্ডের মধ্যে উনি গবেষণা কাজ, তাছাড়াও উনি বিভিন্ন শিক্ষা প্রশাসনের সাথে যুক্ত। তো বক্সিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব কমিটি কে অশেষ ধন্যবাদ এইরকম এক ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানোর জন্য। এবং এটাও ঠিক যে উনি প্রায় প্রতি বছরই এই দুর্গা পুজোর সময় শেখরের টানে এই মাটির সদাগন্ধে উনি বারবার সেই মাতৃভূমিতে ফিরে আসেন। তো সেই জন্য এটা কিন্তু একটা শেখার মতো বিষয়। আমরা অনেক সময় আমাদের গ্রামকে ভুলে যাই, আমরা শহরে গিয়ে হয়তো গ্রামের কথা ভুলে যাই যে বক্সিগঞ্জ বলে একটা আমাদের গ্রামে আমরা ছোটবেলায় থাকতাম। তো উনি কিন্তু আমাদের যে গ্রামের যে শেখর, যেটা যে মাটির সদাগন্ধ, সেই মাটির সদাগন্ধ কিন্তু উনি কিন্তু এখনো মাকে উনি ধান পান। তো আর কিছু বিশেষ কিছু বলতে গেছিল, এরপরে আমরা নিশ্চয়ই মূল্যবান
কথা তার মুখ থেকে আমরা শুনবো, তার বাণী আমরা মুখ থেকে শুনবো, যেগুলো হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম এবং আগামী দিনে যে সমস্ত আমাদের যে ভাই বোনেরা যারা ভবিষ্যতে গবেষণার কাজে বা উচ্চশিক্ষা লাভের জন্য যারা চিন্তা ভাবনা করছে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা যদি পারো আর কি যে গবেষণার কাজে এগিয়ে আসো আর কি। আমাদের দেশকে এগোতে হলে গবেষণার কাজ অবশ্যই এগোতে হবে। আমরা একটা পড়াশোনা করলাম, একটা চাকরি পেয়ে গেলাম, তারপর সেখানে থেমে থাকবো না, আমাদের আরো এগোতে হবে। কারণ পড়াশোনাটা যেখানে শেষ হয়, পড়াশোনা কখনোই শেষ হবে না, পড়াশোনা আমাদের সারা জীবন চালিয়ে যেতে হবে। এবং তার সাথে বলছি যে তোমরা কেউ যদি গবেষণা নিয়ে এগোতে যাও, অবশ্যই তোমরা এগিয়ে আসতে পারো। ধন্যবাদ। সকলেই আমার বৈজ্ঞানিক শ্রদ্ধা প্রণাম আমি জানাই আমার বাবা মাকে। এই কারণ এই বাবা মার জন্য আমি তার জন্য আমি এখানে, আর তার জন্য আপনার সম্বর্ধনা আপনারা দিচ্ছেন। সবচেয়ে আগে আমার নাম জানানো এটা যদি আমি না করি, আমি যতই বড় হই না কেন এটি মূল্য থাকবে না। তাই তখনই আমার বাবা মাকে শত কোটি প্রণাম জানিয়ে আমি আপনাদের সামনে শুরু করব। দ্বিতীয়ত আমি প্রণাম জানাই আমার শিক্ষা গুরু মন্ডলীকে, যার জন্য আমি লেখাপড়া শিখেছি, কিছুটা লেখাপড়া শিখেছি। আমি নিজেকে শিক্ষিত বলে আমি দাবি রাখি এবং যার জন্য আমি বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছি। তাদের কাছেও আমার প্রণাম জানানো উচিত। তাদের দ্বারা আমি শিক্ষিত বা সুশিক্ষিত যাই বলুন না কেন। তারপরে আমি আমার সকলকে প্রণাম জানাচ্ছি, আপনাদের সকলকে, বিশেষ করে বক্সিগঞ্জ ধরাহাট পূজা কমিটি যারা আছেন, এখানে যারা আদিবাসী আছেন, রেসিডেন্ট যারা আছেন, তাদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি যে আপনাদের ঐকান্তিক আমন্ত্রণে সাড়া দিয়ে আমি এখানে এসেছি। কাজেই আপনাদের আমাকে না ডাকতেন, যদিও আমার এখানে বাড়ি, তাহলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। যেমন আমি মা বাবার জন্য পৃথিবীতে আমার অস্তিত্ব, আপনার জন্য আজকের দিনে আমার এখানে আমার অস্তিত্ব। হয়তো আমি আসতাম না, আসি আমি থেকে পুজো দেখে চলে যাই, কিন্তু আপনি এমন একটা অনুষ্ঠান করেছেন যে যার জন্য আমি এখানে বলবো। ফলে আপনাদের কাছে আমার প্রণাম রইল। এবার আমার কয়েকটা আবেদন। কি ধরনের? সকলের কাছে, মা দুর্গার কাছে। আপনারা জানেন এই মা দুর্গা এই যে কাহিনী, এটা ঐতিহাসিক, আপনারা সবাই জানেন, বাচ্চা থেকে শুরু করে সবাই জানেন। হচ্ছে যে মা দুর্গা মহিষাসুরকে বধ করবে, এটাই কিন্তু মেন উদ্দেশ্য। মহিষাসুর বধ, ডিমন যাকে বলা, ইংরেজি ডিমন, দৈত্য, দেবী, মানে সমাজের যে কুলাঙ্গার দেবী, তাকে বধ করতেন আমাদের মা দুর্গা। এবং এই জন্য আমরা আবেদন করছি মা দুর্গাকে প্রতি বছর, যাতে আসুন আমাদের যে দৈত্য আছে, আমাদের যে দেবী, তাকে বধ করা হোক। আমাদের দেশে যারা শান্তি ফিরে আছে, তাহলে আমাদের দেশে কিন্তু এই যে মহা মহিষাসুর বললাম, দৈত্য কিন্তু আমরা বলতে অনেক একজনই, অনেক আছে মানুষের মধ্যে, অনেক দৈত্য আছে। হ্যাঁ, তাদের যদি বধ করা হয়, আমরা কিন্তু মা দুর্গাকে
এবার আমি একটা জিনিস বলবো, এটা কিন্তু সবসময় সব জায়গায় বলি, আমার খুব ভালো লাগে এবং আমার খুবই ভালো লাগে এটা বলি। এবার সে দৈত্যকে অনেক ধরনের দৈত্য থাকতে পারে, অনেক ধরনের জীবন থাকতে পারে, ডেভিল থাকতে পারে। এবার আমি একটা ডেভিলের কথা বলবো, যে বাবা মাকে যে দেখে না, যে ছেলে মেয়ে বাবা মাকে দেখে না, তারা কিন্তু একজনের ডেভিল। দৈত্যরা তাদের মতন যারা পাপিষ্টের ব্যক্তি কিন্তু নেই। এবং আমি মা দুর্গাকে বলছি আজকে দিয়ে, মা দুর্গা আপনি সেই মহিষাসুর নয়। এইরকম অনেক দুঃখ যারা বাবা মাকে দেখে না, তাদেরকে বধ করার জন্য এগিয়ে আসে। আমি এরকম বলবো না যে আজকে হত্যা করুন, তা নয়, তাদেরকে কনভিন্স করুন তারা যেন বাবা মাকে দেখে। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এরকম আমাকে বাবা মা জন্ম দেওয়ার পরে জমি জায়গা দেয়নি, যেটা দেয়নি, তারপরে বিয়ে শাড়ি করেছি, বাচ্চা কাচ্চা, বলে আমি খাবো না, বাবা মাকে দেখবো। এটা বলতে হবে, এটা কিন্তু একদমই ঠিক না। কেননা এখানে আমরা দেখতে পেয়েছি যে দেখতে পাচ্ছি শহরে বা গ্রামে সব জায়গায় দেখা যায় যে 95% যারা বাবা মাকে দেখে না, তারা সহজেই স্বচ্ছল অবস্থা, ভালো চাকরি করে, বাড়ি গাড়ি সবই আছে, তারা বলে বাবা মাকে বার করে দেয় এবং তারা কিন্তু বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে। যে একজন বিশাল অফিসার, আমার মতো অফিসার, তার তো বাবা মাকে দেখার কোন সমস্যা হওয়া উচিত না, কিন্তু সেই ধরনের লোক দেখে 95%। দেখবেন আপনার যাদের সচ্ছল অনেক কিছু পয়সা আছে, হ্যাঁ, গাড়ি বাড়ি সব আছে, তারা কিন্তু বাবা মাকে দেখে না, বলে তুমি তোমাদের যাও, তুমি বৃদ্ধাশ্রমে যাও, পয়সা করে দিয়ে। তাহলে এই যে অভাব অনটন, যেগুলো অভাব অনটন যাদের আছে, তারাই কিন্তু বাবা মাকে দেখে। আমি তো দেখি, আমি সব জায়গায় যাই। তাহলে এটা মহিষাসুর এক ধরনের ডেভিল, কিন্তু যারা বাবা মাকে দেখে না, তারা কিন্তু আরো বড় ডেভিল, মানে তাদের থেকে আরো বড়। তাহলে আমি মা দুর্গার কাছে অনুরোধ করবো যে এই ধরনের ডেভিল করে যেন শাস্তি দেওয়া হয়। আর দেখবেন এই যে ডেভিল বাবা মাকে দেখে না, এই ডেভিল কিন্তু মানে যারা বাবা মাকে দেখে না, তারা নানা ধরনের দেখবেন তাদের যে চরিত্রের দোষ, যেমন দেখি আমি দেখি বিশেষ করে আমার মতো ছেলেরা, পুরুষ, হ্যাঁ, এরকম বউ কাজ করে যাচ্ছে, আসে সারাদিন এখানে সেখানে লোকাই কাজ খেলছে, রাত্রেবেলায় গিয়ে ড্রিঙ্ক করছে, আর সন্ধ্যেবেলায় গিয়ে বউকে মারছে, যত দোষ বলে। এটা ডেভিল, এটা মহিষাসুর একটা ডেভিল, এরা আরো ডেভিল, বউকে ধরে মারছে। রাত্রে গিয়ে বউ সারাদিন অন্য বাড়িতে দেখে, এখনকার দিনে আরো বেশি বউরা বিভিন্ন জায়গায় কাজ করছে, এটা করছে, আর হাজব্যান্ড সে দেখা গেল টোটো চালায়, সারাদিন টোটোটা রেখে দিয়ে সে কোথাও গিয়ে কাজ করেছে। তারপর রাতে গিয়ে ওই 10 টাকা 5 টাকা 20 টাকা যা মদ পায়, সে খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে সে বউকে ধরে মারছে। কারণ এই ধরনের ডেভিল আমরা মহিষাসুরকে শুরু করে ডেভিল বলি, সত্য বলি। এই ডেভিলকে কিন্তু আমাদের সাহায্য করার দরকার আছে। এবং আমি আগে মা দুর্গাকে বলবো, আপনি তাদেরকেও শাস্তি দেন, তাহলে কিন্তু আমাদের দেশ আমাদের অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে, আমরা আনন্দে থাকতে পারবো। এবার আমি বলছি, আমি আপনাদের কাছে একটা আমার নিবেদন থাকবে, যে আমি বললাম যে মা দুর্গার কাছে একটা নিবেদন, এবার আপনাদের নিবেদন যে আপনারা কিন্তু এই ডেভিল কোথাও বুঝতেই পারছেন, এটা আমরা জানি, এটা জেনেও কেন আপনারা কি করেন? অনেক আমাদের অনেক মেয়েরা বা মেয়েদের কাছ থেকে আমি ডিসিমিট করবো না, যে আমরা জানি যে এই ধরনের ক্ষতি করে এটা, তাও আমরা করি। ও আপনারা জানেন যে জানিয়া যেজন ভুলে তার জন্ম পড়বে। তাহলে যদি একজন ছেলে আমার মতো একজন ভদ্রলোক এরকম করে ড্রিঙ্ক করে বউকে গিয়ে মারামারি করি, আর বাবা মাকে দেখি না, বাবা মাকে ধরে মারছি, বৃদ্ধ বাবা
সে ঢিল এক ধাক্কা মেরে সে তার পায়ে রক্ত পড়ে যাচ্ছে, এটা তো দেখি তার এই ধরনের হওয়ার পরও, মানুষ হওয়ার পরও আমি যদি এই ধরনের কাজ করি তাহলে কিন্তু আমি মনুষ্য নই, আমি মানুষ নই, আমি একটা পশু। তাহলে এগুলো আমাকে বুঝতে হবে, আপনারা বুঝুন। আর আজকের মতো অনুষ্ঠান, আপনার অনেক অনুষ্ঠান আমাদের বাঙালিদের 12 মাসে 13 বছর আপনারা জানেন, আপনারা আনন্দ করুন, সকলে মিলে আনন্দ করুন। এই আমি কেন বলছিলাম সকলের সংস্কৃতি বজায় রাখুন। এই যে একজন হিন্দু মুসলিম বা আমাদের এই যে বিভেদটা, এটা ভুলে যান। সবাই একই মানুষ, আমরা একই মানুষ। আমার শরীর কাছে রক্ত বেরো, ওনার একজন এক রক্ত বেরোবে, এটা কেন আসবে? এই বিভেদ ভুলে যান, মানুষের মতো মানুষ হন। আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত ব্যক্তি, সেখানে কাজী নজরুল ইসলাম একজন ব্যক্তি, আম্বেদকর একজন হরিজন ব্যক্তি, সেও একজন বিশাল ব্যক্তি। কারণ সেখানে কি আমরা বলবো যে আম্বেদকর এই ধরনের, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এরকম, এপিজে আব্দুল কালাম এরকম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন বোসারা এরকম এই ধরনের কমিউনিটির লোক, তা নয়। কিন্তু এটা কখনোই ভাবা উচিত না। এটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা মানুষের পর্যায়ে করি না, আমরা মনুষ্য থেকে করি। এগুলো আপনারা ভাববেন। এবার আমি আরেকটু বলি, আমি কিন্তু প্রতিবার বিদেশে যাই, দেখুন কি ধরনের পরিবর্তনটা। এই গতকালও আমি কানাডাতে জানতে কিন্তু যাইনি, তার আগে আমি গেছিলাম জার্মানি বার্লিন শহরে গেছিলাম। সেখানে আমি গেলে কিন্তু বেশ কমই থাকি, বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়গুলোতে আমি যাই, সেখানে ভিজিট করি, সেখানে লোকদের সঙ্গে কথা বলি, প্রফেসরদের সঙ্গে কথা বলি। এই এবার বার্লিন বিশ্ববিদ্যালয়ে বার্লিন শহরে একটা ইউনিভার্সিটি আছে, বার্লিন ইউনিভার্সিটি, বার্লিন শহর বার্লিন ইউনিভার্সিটি। সেখানে এক ইউনিভার্সিটি প্রফেসর সঙ্গে অনেক কথা হয়। তাই বলুন স্যার, মানে ইংলিশে আছে, এছাড়া আপনাদের দেশে বেকার কিরকম, বেকারের সংখ্যা কেমন? বলি একজন বেকার নেই, সবই টাকা। একজন ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে কি বলবো, বেকারই হচ্ছে। তাহলে এখানে বেকার নেই কেন? আমাদের বেকার নেই, কারণটা কি? বলছে যে আমাদের কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল তো আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, ছোট ইন্ডাস্ট্রি আছে। যেমন যদি আমাদের এই যে এখানে বলি যে আমাদের কিন্তু এই যে কাঁচা সবজি, আমরা বহু চাষ হয় আমাদের এই গ্রামে, বলতে পারছি, এগুলো দেখা যায় কৃষকরা যে চাষ করছে তাদের যে মূল্য পাওয়া উচিত সেটা কিন্তু পায় না, সেগুলো তারা লস হয়ে যায়। এবার সেখানে কি হয়, ওইসব জায়গাতে ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি হয়। ছোট ইন্ডাস্ট্রি তৈরি হলো, সেখানে কৃষকরা সেখানে জমা দিল, সেই ইন্ডাস্ট্রিতে সে বেশি দাম পেল, আর সেখানে ইন্ডাস্ট্রিতে সেখানে প্রচুর লোক নিয়োগ করলো, প্রচুর লোক সেখানে চাকরি পেল। বা যেখানে যেটা পাওয়া যাচ্ছে সেখানে ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এবার সব জায়গায় আমরা এখানে দেখি যে আমরা কাঁচা লঙ্কা যেমন আমরা দামই পাই না, টমেটো দামই পাই না, হলুদের পর বলছি। কারণ আমি যে চাষ করি কৃষক, আমি যে টাকাটা পাচ্ছি খরচ করতে চাই, আমার কিন্তু সেই আমার আসলেও থাকছে। সেখানে ইন্ডাস্ট্রি হয়, সেখানে বিক্রি অনেক টাকা পাচ্ছি আমি, সেখানে ইন্ডাস্ট্রি হোক, সেখানে অনেক লোক চাকরি করতে পারছে। ফলে কিন্তু এইভাবে সব জায়গায় চাকরিগুলো, ফলে কিন্তু কোনো সবাই ইন্ডাস্ট্রি চাকরি করে সেখানে বেকার থাকতে করছে। তো এইটা কিন্তু আমাদের জার্মানিতে আছে, ফলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই আছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু আমাদের প্রচুর লোক পাই না। দেখুন অনেক সময় দেখা থাকে কোনো অফিসে যেখানে দেখবেন যে হেল্প ওয়ান্টেড মানে লোক চাই, হেল্প ওয়ান্টেড, যে কোনো লোক মানে হেল্প ওয়ান্টেড, লোক চাই আমরা। আর আমাদের দেশে আমাদের ইন্ডিয়াতে
লোক দেখলে আমরা কিছু বলা নেই। হ্যাঁ, যত একজন 10জন লোক আমাদের লেবারে দাঁড়িয়ে আছে, 10জনকে দিয়ে বললাম ভাই কত টাকা পাচ্ছে, বলছে এখনো 500, 200 করবে, বলে না করবো না, তাহলে নেবো না। যে সংখ্যাটা এত বেশি, ফলে একটা নিশ্চিত 500 টাকা যে একটা দেরি হয়ে দেওয়া উচিত, সেটা আমার তাকে আমার দর কথা বলতে করছি, যত কমে টাকা পাই না আমি 200 টাকা যদি পাই, 100 টাকা যদি দেওয়ার পাই, সংখ্যাটা চলবে কি হবে, কি করে চলবে এখানে? কিন্তু যার মানছি তার নয়, রেট থাকবে, সেই ইন্ডাস্ট্রি চাকরি করবার লোকই পাওয়া যায় না, হেল্প ওয়ান্টেড। এবার আমার ওয়াইফ ছিল, তো উনি জিজ্ঞাসা করলেন যে স্যার আমার বাড়িতে ওনার ওয়াইফও প্রফেসর, তা আপনার বাড়িতে কাজের লোক আছে না? কাজের লোক থাকবে না, কেন কেন? আর 2 জনকে প্রফেসর, বিভিন্ন জায়গায় আবার দিতে হয়, সকালে বেরিয়ে আসতে হয়। হ্যাঁ, একজন কাজের লোক রাখলেই এই কাজের লোকের যে স্যালারি, আমরা যে ইন্ডিয়াতে যে প্রফেসরের স্যালারি আছে, মানে 1 লাখ টাকার মতো প্রায়, 1 লাখ টাকার মতো কি দেবো কাজে ইয়ে, আমরা সেরকম দিই না, কিন্তু আর লোক পাওয়া যায় না, কেননা এই যে আপনার কাজের দরকারও হয় না। কি বলছে যে আমার মেশিন আছে, আমি সবজি কাজ ইন্ডাস্ট্রিতে গেলাম, দিয়ে আমার সবজি দাও 1 কেজি, কাটা সবজি দিয়ে, আরেকটা খরিদ্দার সেখানে মাছ দাও, কাটা মাছ দিয়ে গেলাম, মানে যেখানে যেটা যাই না কেন সব রেডি, সেখানে টোটাল ইন্ডাস্ট্রি, সব জায়গায় ইন্ডাস্ট্রি। তাহলে আমাকে কি করতে, আমার মেশিন তো আছে, আমি ফোন করলাম, দিয়ে গেল, টাকা অনলাইনে পেমেন্ট করলাম, রান্না হলো, খেলাম দাও, আমার চলে গেল। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। ফলে আমাদের এইসব কারণে কিন্তু কোনো আমাদের এখানে বেকার, একদম বেকার ছেলে মেয়ে নেই, ওরা লোক সঙ্গে কাজ করার জন্য। তাহলে এই ধরনের